মহিলাদের যেমন মনোপজের পর হঠাৎ করেই কমে আসে সব সেক্স হরমোন, পুরুষের কিন্তু তেমন না। পুরুষের টেস্টোস্টেরন কমে ধীরে ধীরে একেবারে। আর যখন 16 থেকে 17 বছর বয়স, সেই সময় কিন্তু সর্বোচ্চ পর্যায়ে থাকে এই হরমোন, এবং 30-এর পরে ধীরে ধীরে কমে আসে। এরপর প্রতি বছর 1% হারে কমে, তারপরে 70 বছরে গিয়ে সর্বোচ্চ 30%-এ নেমে আসে। আমরা এমন এক সমাজে জীবন কাটাচ্ছি যে সময়টা আমাদের শরীরের চাহিদা সর্বোচ্চ থাকে, সেই সময়টাতে আমরা স্ত্রী ছাড়া বসবাস করি। তো বায়োলজির বিরুদ্ধে এক সিস্টেম বানিয়ে পশ্চিমা সভ্যতা আমাদেরকে ডাকছে তাদের মতো হবার জন্য। ঠিক কখন আমরা তাদের মতো হতে পারবো? তো টেস্টোস্টেরনের জোয়ার এই সময়টা অপব্যবহার করে বাড়বে যৌনরোগের ওষুধ, সার্জারি, পর্ন ইন্ডাস্ট্রি, তারপরে সেক্স ট্যুরিজম আর ডিপ্রেশনের ওষুধ। এগুলাই হবে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা ব্যবসায় পরিণত। তাই তাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্যে তারা আমাদেরকে ডাকে যে আমাদের মতো হও। কিন্তু প্রশ্ন আসে, এটা কি শুধুই মুসলিমদের বেলায়, অন্য কারো বেলায় নয়? বা যারা এই সমাজ ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে তাদের ক্ষেত্রে নয়? তো আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে ইসলাম কেন্দ্রিক। এখানে নারী পুরুষের অবাধ মেলামেশা অবৈধ, কিন্তু পশ্চিমা বিশ্বে তা কিন্তু বৈধ। আর শীতপ্রধান দেশগুলোতে এই যে যৌবনের জোয়ার, এটা আরও পরে আসে। তাছাড়া তাদের সমাজে নারীদেরকে খোলামেলা দেখে তারা আগে থেকেই অভ্যস্ত। ফলে নারীদের অশ্লীল পোশাক তাদের খুব বেশি আগ্রহ করে তুলতে পারে না, যেমনটা আমাদের সমাজে করে। ফলে আমাদের সমাজে একদিকে যেমন চাহিদা মাত্রই কাউকে পাচ্ছে না, অন্যদিকে এই চাহিদাটাকে বুস্টিং করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। সোশ্যাল মিডিয়া খুললেই খোলামেলা পোশাকে নারীদের নৃত্য, চাহিদা মাত্রই পর্নোগ্রাফি, রাস্তাঘাটে চলাফেরায় নারীদের অশ্লীল পোশাক, এই যে বিভিন্নভাবে বুস্টিং করা হচ্ছে টেস্টোস্টেরনকে। তারপর পুরুষরা তো সেই চাহিদা মেটানোর জায়গা পাচ্ছে না। ফলে কি হচ্ছে জানেন? ফলে হচ্ছে ধর্ষণ, সমকামিতা, হস্তমৈথুন, এই ধরনের কর্মকাণ্ডগুলো বেড়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে? যখন একটা পুরুষ বিয়ে করছে তখন দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে, পরকীয়া বাড়ছে। এই যে এর ফলে একটা বিভিন্ন চারিদিক থেকে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে অনেকেই মনে করে না যে শালীন পোশাক পরলেই নাকি ধর্ষণ হবে না, কিন্তু ওই যে বোরখা পরা মেয়েটা ধর্ষিত হলো কেন, এই প্রশ্ন ছুড়ে মারে না? যখন কোনো মেয়ে ধর্ষণ হয় তখন কিন্তু অনেকেই বলে যে মেয়েটার পোশাক ভালো না। যখন পোশাকটা মেয়েটার সত্যিকারে ভালো থাকে না, তখন এই প্রশ্নটা আসে যে মেয়েটার পোশাক ভালো না, এই জন্য সে ধর্ষিত হয়েছে। কিন্তু যখন কোনো বোরখা পরিহিত মেয়ে ধর্ষিত হয়, তখন কিন্তু তারা এই প্রশ্নটা ছুড়ে দেয়। তো এখানেই হইতেছে একটা ভুল বুঝতেছে তারা। এখানে পুরুষের টেস্টোস্টেরনকে সুপ্ত আগ্নেয়গিরির মতো যদি বলা যেতে পারে, আর এটাই হচ্ছে যৌন হরমোন। এই টেস্টোস্টেরনটাই যৌন হরমোন, এবং আপনি অবাক হবেন যে পুরুষের পুরো শরীর গঠনটাই হয় টেস্টোস্টেরন হরমোন দিয়ে। সুতরাং এই যে বিভিন্নভাবে পুরুষের টেস্টোস্টেরনকে বুস্টিং করা আছে, ধরুন কোথাও কোনো অশ্লীল নারীকে দেখলো এবং একজন পুরুষ, এবং সেটা বাস্তবে কিংবা সোশ্যাল মিডিয়ায় হোক, তখন তার মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হলো সেটা সে মেটাবে কিভাবে? তাই এই বুস্টিং করার প্রভাব যে কারো উপর গিয়েই পড়তে পারে, হোক সে হিজাবি কিংবা নন হিজাবি। যার কারণে সে বুস্টিং হলো তার টেস্টোস্টেরন, তার উপরেই যে এই প্রভাবটা পড়বে তা কিন্তু নয়। এই প্রভাবটা যে কারো উপরেই পড়তে পারে, যেখানে সে সুযোগ পাবে সেখানে সে মেটানোর চেষ্টা করবে। তো এখানে আল্লাহ নারীদের চরিত্র দৃষ্টির হেফাজত করার আগে পুরুষের দৃষ্টি এবং চরিত্রের হেফাজত করার কথা বলছেন। এজন্য আবার অনেকেই বলে নারীরা কোন পোশাক পরবে নাকি পরবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নারীর পোশাক কি ধর্ষণ ঠেকায়? তাহলে বোরখা পরা মেয়েরা কেন ধর্ষিত হয়? হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কিন্তু আমাদের শোনা যায়। তো আসলে বোরখা ধর্ষণ ঠেকায় না, শালীন পোশাক ধর্ষণ ঠেকায় না, বরং বোরখা বা শালীন পোশাক ধর্ষণ ঠেকাতে সহায়ক হতে পারে। মাঠে যখন 11 জন প্লেয়ার খেলে, গোলটা কিন্তু একজনেই করে, বাকি এই যে 10 জন তারা কিন্তু সহায়তা করে। তারা সহায়তা না করলে এই গোলটা ওই একজন
করতে পারতো না, কিংবা যে গোলকিপার সে একাই গোলটা ঠেকাইতে পারতো না। ঠিক একইভাবে অশ্লীলতা বন্ধ করা, সোশ্যাল মিডিয়ায় নারীদের অশ্লীল নাচ গান বন্ধ করা, পর্নোগ্রাফি বন্ধ করা, শালীন পোশাক পরা, প্রয়োজন হলে বিয়ে করা, এই বিষয়গুলোই একটা ধর্ষণ ঠেকানোর সহায়ক হতে পারে। তো এই সমস্ত কাজগুলো করার পরে যদি ধর্ষণ হয় তাহলে সেইভাবে বিচার করা। কিন্তু আমাদের সমাজে কি সেটা হয়? কিন্তু এসব না করে যদি বলেন পুরুষের চরিত্র আর মন মানসিকতার দায়ী করেন তাহলে ভুল করবেন। একজন ক্ষুধার্ত মানুষের সামনে বসে আপনি প্রতিদিন গোস্ত, কোরমা, পোলাও খাবেন আর ক্ষুধার্ত মানুষটাকে বলবেন নিজের চোখ আর মনকে হেফাজত করো, তাহলে এটা তো পুরোপুরি বেয়াদবি ছাড়া আর কিছুই নাই। তো ঠিক একইভাবে আপনারাও বেয়াদবি করতেছেন। তো একজন পুরুষের সামনে যদি অশ্লীল পোশাক পরা নারীকে দেখে পুরুষটার কোনো অনুভূতি না হয় তাহলে নিশ্চিত সেই পুরুষটাকে ডাক্তারের কাছে নিতে হবে, সে অসুস্থ। তো কোনো নারীকে যদি প্রশ্ন করি যে আপনি এমন একজন পুরুষকে কি বিয়ে করতে চান যে কিনা খোলামেলা পোশাকেও কোনো নারীকে দেখে তার কোনো অনুভূতি হয় না, বিয়ে করবেন এমন পুরুষকে? নারীদের কি উত্তর থাকবে এখানে দিয়ে যাবেন কমেন্টে। তো বর্তমান সময়ে নারীরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও দিচ্ছে, প্রশ্ন হলো এই নারীরা কোন অডিয়েন্সকে টার্গেট করে এসব ভিডিও দিচ্ছে? নিশ্চয়ই পুরুষদেরকে, কারণ নারীরা নারীদের অশ্লীল ভিডিও দেখতে আগ্রহী নয়। কেউ হয়তো বলতে পারে যে নারীরাও তো সোশ্যাল মিডিয়া চালায়, তাদেরকেও টার্গেট করে দিচ্ছে। কি নারীরা কি নারীদের এই ধরনের অশ্লীল ভিডিও দেখতে আগ্রহী না। তো বর্তমান সময়ে এমন লক্ষ লক্ষ নারী কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লক্ষ লক্ষ বললে মানে কোটি কোটি, যারা নৃত্য দিয়ে নারীদের আকৃষ্ট করে বিশেষ অঙ্গ বিভিন্ন ভঙ্গিতে দেখায়। কিন্তু কোনো পুরুষকে কি পাবেন আপনি যারা নারীদেরকে এইভাবে আকৃষ্ট করে বিশেষ অঙ্গ দেখায়? তো হয়তো বলতে পারেন নারীরা তো এসবে দেখবেও না, তাই মার্কেট পাবে না। তো তার মানে পুরুষরা দেখে আর মার্কেটও আছে, তাই না? তাই নারীরা এভাবে ছাড়ে, তাই না প্রশ্ন? তো তাছাড়া পুরুষদের অশ্লীল ভিডিও দেখবেই বা কীভাবে, যেখানে যৌন হরমোন নারীদের শরীরে আছে মাত্র 2 থেকে 3%, আর বাকি 97 কিংবা 98% হচ্ছে পুরুষদের শরীরে আছে। তো বুঝতে পারছেন? তো যাই হোক, এই ব্যবস্থার পরিবর্তন না ঘটলে হয় আমাদের পশ্চিমাদের পরিণতি বরণ করতে হবে, যেখানে বিয়ের আগেই অনেক সন্তান দুনিয়াতে আসে, তার পরিচয় অনেক সময় থাকে না, অবৈধ সন্তান হিসেবে অনেক অধিকাংশ থেকে যায়। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, উন্নত জীবন পেলেও এটাকে কি জীবন বলে? যেখানে পরিবার নামক যে প্রতিষ্ঠানগুলো সেইগুলো পুরোপুরিভাবে ভেঙে গেছে। নারীরা ঘরে স্বামীর জন্য রান্নাবান্না করলে, ঘর গোছালে হয় স্বামীর দাসী, আর অফিসে বসের জন্য চা বানালে হয় স্বাধীনতা। তো এই জন্য নারীদের ঘর থেকে বাইরে আনলেন সমান অধিকারের কথা বলে, কিন্তু কি হলো? প্রকৃতি যা চায় তাই হলো। ঘুরে ফিরে নারীরা চলে গেল সেবামূলক কাজে, যেমন হাসপাতাল, সেবামূলক সংস্থা। অন্যদিকে পুরুষরা কোথায় গেল? কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, তারপরে যুদ্ধক্ষেত্রে। তো প্রকৃতিগত সিস্টেমকে যখন আপনি বাধা দিবেন তখন তার উপর নির্ভর করা জিনিসগুলো কোলাপস করবে। এই যেমন পারিবারিক প্রতিষ্ঠানগুলো পশ্চিমা বিশ্বে পুরোপুরিভাবে ভেঙে খান হয়ে গেছে, কিন্তু মুসলিম বিশ্বে সেই প্রতিষ্ঠানগুলো এখনও টিকে আছে। তো যাই হোক, কাঁঠাল গাছ লাগাবেন, সেখান থেকে কাঁঠালই ফলবে। আর নয়তো ইউরোপের স্বাধীনতা, প্রগতি, তারপরে উন্নতির ধারণাকে ছুঁড়ে ফেলতে হবে। স্পষ্ট বলে দিতে হবে উন্নতি অবশ্যই আমরা চাই, কিন্তু তারা উন্নতির আড়ালে যেই সব কথাবার্তা বলে, যেই সব সমাজ ব্যবস্থা আমাদের এখানে চায়, সেইগুলোকে ছুঁড়ে ফেলতে হবে। আমরা আমাদের সমাজ ব্যবস্থা মতো আমরা চলব। তো তাদের পথে আমরা হাঁটতে চাই না। আমরা আমাদের সন্তানদের 30-এর পরে না, বরং যার যখন প্রয়োজন হবে তখনই বিয়ে করতে হবে। তো বাঙ্গ সুশীলরা তো বোরখা, হিজাব এই দেশীয় পোশাক নয়, এদেশের কালচার নয়, অথচ তারা আবার ঠিকই পশ্চিমা কালচার মনে প্রাণে ধারণ করে। তো এই হচ্ছে দুমুখো সাপ। আজকের এই বাংলাদেশের সমাজে আপনি দেখবেন, এই যে নতুন একটা প্রজন্ম আসতেছে, গড়ে উঠতেছে, এদেরকে এমনভাবে নিজের মূল শেকড়, ধর্ম, তারপরে শত্রুদের যে ষড়যন্ত্র, এমনকি নিজের অস্তিত্বের ব্যাপারে এমনভাবে গাফেল করে রাখা হয়েছে, এরা জানে না নিজের পরিচয় কী, তারা কিভাবে ব্যবহৃত হচ্ছে। তা আপনি কাকে বোঝাবেন ভাই এসব কথা?
এইসব কথা আপনি যতই বলেন, হ্যাঁ, এই ভিডিওটাতে ভিউই হবে না, দেখবেই বা কীভাবে? এটাই হচ্ছে আসল কথা। মানে এই ধরনের বক্তব্য আপনি যখন দিবেন, বুঝাবেন তাদেরকে, খুব বেশি হলে 2-3 সেকেন্ড, তারপরে স্কিপ করে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা ভাই।